আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হলেও এ বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ভারত কোনো দলের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চলমান রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, তিস্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজ করতে আগ্রহী সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টার চীন সফর, থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগদান এবং সাম্প্রতিক নানান ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর কথাবার্তা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশ উত্থাপন করলেও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান তিনি। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে সরকার চীন এবং ভারত দুদেশের সাথেই সহযোগিতামূলক কাজ করার জন্য উন্মুক্ত আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে অগ্রগতি সময় সাপেক্ষ। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন উপদেষ্টা। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে। ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। গাজায় হামলা বিরোধী আন্দোলনের মাঝে যারা ভাঙচুর লুটপাট করেছে তারা দেশের ভালো চায় না অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আরাকান আর্মি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। জানান, ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করেছে সরকার। বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, মোদী জানিয়েছেন, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দক্ষিণ কোরিয়া বিনিয়োগকারীরা জানিয়েছেন, বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে তারা প্রস্তুত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেন ইয়ং কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুংয়ের নেতৃত্বে কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে এলজির কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি খাতে কোরিয়ার কয়েকটি বড় কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। এ সময় শ্রম, শিল্প, জ্বালানি এবং বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন সহ বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির লক্ষ্যে সরকারের সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন দল ও সংগঠন। অবিলম্বে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা বন্ধের দাবি জানান তারা। আবির আহমেদের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা, রাফা সহ বিভিন্ন অঞ্চলের দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ।
ফিলিস্তিনের নিরীহ মানুষের হত্যা বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ফিলিস্তিনি জনগণের পাশে তার দলের অবস্থানের কথা। যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো। আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবিলম্বে ফিলিস্তিনে হত্যা বন্ধের দাবি জানান তারা। আমরা আরো বিশ্বের দৃশ্যপটটা দেখছি, আমরা দেখছি যে যারা সভ্য সমাজ হিসেবে নিজেদেরকে দাবি করে সেই ইউরোপ কোনো কথা নেই। মানবাধিকারের প্রশ্নে সবাই সজাগ, অথচ আমরা ফিলিস্তিনির ব্যাপারে তাদের যে ভূমিকা, আমি ধিক্কার জানাই তাদেরকে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগ, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র শিবির। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বেসরকারি 10টি হজ এজেন্সি মক্কা মদিনায় যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া না করায় 10,487 জন হজযাত্রীর ভ্রমণ নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। হজের বাকি আর মাত্র কিছুদিন। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন মোট 87,100 জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200 আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক এপ্রিলের 29 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজযাত্রীরা আগামী 29 এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। সৌদি সরকারের নিয়মানুযায়ী এবার হজ এজেন্সিগুলোকে যাত্রীদের জন্য অনলাইনে বাড়ি ভাড়া করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এখনও 9টি এজেন্সি তাদের যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করেনি বলে জানান উপদেষ্টা, যে কারণে অনেক যাত্রীর হজযাত্রা শঙ্কার মধ্যে আছে বলেও জানান তিনি। এজেন্সিগুলো হলো ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গালফ ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। হজ যাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজ যাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবারের হজে সরকারি কোনো কর্মচারীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দায়িত্ব পালনের জন্য নেওয়া হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। তুরিনের পক্ষে শুনানিতে কোনো আইনজীবী অংশ না নেয়ায় নিজেই শুনানি করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন আসামির সঙ্গে যোগসাজশ করে অর্থ আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাকে জামায়াতে রোকন আখ্যা দিয়ে নির্যাতন এবং পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে এই নারী আইনজীবীর বিরুদ্ধে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ব্যারিস্টার তুরিন আফরোজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে আলোচিত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের সঙ্গে গোপনে যোগাযোগ করে অর্থ আদায়ের অভিযোগে তুরিনকে প্রসিকিউটরের পদ থেকে বহিষ্কার করা হয়। বেআইনি কাজ করলে দোষীদের আইনের আওতায় আনার পর দোষী কিংবা নির্দোষ হিসাবে আইনি লড়াই করার দায়িত্ব ছিল যার কাঁধে, আজকে তিনি জুলাই হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে আদালতের কাঠগড়ায়। তিনি এতটাই বিতর্কিত ছিলেন যে আইনি সহায়তা দিতে আইনজীবীও দাঁড়ায়নি তার পক্ষে, তার নিজের পক্ষে নিজেই শুনানি করেন। 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান 2017 সালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তাকে। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে মা এবং ভাইকেও সম্পদ থেকে বঞ্চিত করেন তুরিন আফরোজ। সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে, সকল মানুষকে সে চরিত্র হরণ করেছে। এই সময়ে সে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশে সকল আইন অঙ্গনেও সে কিছু তার অনুসারী এবং ফ্যাসিস্ট আইনজীবী সৃষ্টি করেছিল। নীলফামারীর জলঢাকায় হত্যাচেষ্টা মামলা ছাড়াও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে। বিকেলে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে দুপুরে বিডার নির্বাহী চেয়ারম্যান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রুসি অ্যান্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন নাসার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগ দেওয়ার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী 20 থেকে 25 বছর পর যার সুফল পাওয়া যাবে। আলাদা সেশনে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিনিয়োগ আকর্ষণের 4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করা হয়। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল। আমরা 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। যে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের তালিকায় বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি। যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে, এসব বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। তালিকাটিতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে রয়েছে ভারত, যাদের অবস্থান 12তম। দেশে 1 মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। চলতি বছরের মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.35%। এর আগে মাস ফেব্রুয়ারিতে এ হার ছিল 9.32%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। দেখা যায় চলতি বছরের মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.93%, যা এর আগের মাস ফেব্রুয়ারিতে ছিল 9.24%। অন্যদিকে মার্চে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে 9.7% পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল 9.38%। বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শোভাযাত্রা হবে তার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কিনা তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আর ঝুলে থাকা উচিত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সীমিত পরিসরে হলেও এটি চালু করা হবে। সকালে নির্বাচন কমিশনে প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়ে কর্মশালা উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি পাইলটিং করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এখন উপযুক্ত স্থান নয়, যদিও সেখানে অনেক বাংলাদেশি রয়েছে। তবে মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ রয়েছে, সেখানে পাইলটিংয়ের বিষয়টি ভাবা যেতে পারে বলে জানান সিইসি। তবে বৃহৎ পরিসরে বিষয়টি কার্যকরের ক্ষেত্রে কোনো একটি দেশে পুরোপুরিভাবে এটি প্রয়োগ করতে হবে বলে মনে করেন সিইসি। We want concrete suggestions, and after this session will be over today with all your wise inputs, we will request you to come up with an appropriate architecture. That means we are really attaching topmost priority to this particular workshop today as a solution giver to the issue which we are struggling with. এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।